আমি ঢাকা থেকে সুপ্রিম কোর্টের আমি একজন অ্যাডভোকেট, আমার নাম রবীন্দ্র ঘোষ। আমি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যতীত আমি মানবাধিকারের সভাপতি। আজকে বিগত 30 বছর যাবৎ আমি মানবাধিকার করি। আমাদের সংগঠনের নাম হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটি, আরেকটা সংগঠন বাংলাদেশ মাইনরিটি ওয়াচ, এটার আমি সভাপতি। আমরা সারা দেশে মানুষের উপকারের জন্য, আমরা সারা দেশে সংখ্যালঘুদের মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে আমরা তদন্ত করে থাকি আন্ডার দি ইন্টারন্যাশনাল প্রোটোকল। আমরা বিভিন্নভাবে সারা বাংলাদেশে যে সমস্ত ডকুমেন্টারি এভিডেন্সগুলো সংগ্রহ করে আমরা সরকারকে জানাই। সরকার যদি পদক্ষেপ না নেয় তাহলে আমরা ইন্টারন্যাশনাল লেভেলে চেষ্টা করি যাতে করে এটার প্রতিবিধান হয়, যাতে এটা পারপিটেটর যারা অন্যায়কারী তাদের বিচার হয়। এটা আমাদের মূল। আমি এসেছিলাম গতকালকে ঢাকা থেকে চট্টগ্রামে চিন্ময় প্রভুর মামলা সহ আরও কিছু আইনজীবীর বিরুদ্ধে যে কতগুলো মামলা নেওয়া হয়েছিল সেগুলার তাদের আইনগত সহযোগিতা করার জন্য এসেছিলাম ঢাকা থেকে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে যে ঘটনা হলো এটা অত্যন্ত বেদনাদায়ক। এবং কি বলবো, আমি জজ সাহেবের কাছে যখন আমি তিনটে অ্যাপ্লিকেশন মুভ করতেছিলাম তখন আমাকে অনেক লয়ার, তাদের নাম আমি বলতে পারি কি কারা কারা আছে, তাদের একজনের নাম হলো টি.আর. খান, আলমগীর ইউনুস, মঈনুদ্দিন, আলমগীর আলম, এরা সবাই অ্যাডভোকেট, এস.এম. রেজাউল করিম, অ্যাডভোকেট ফারুক আহমেদ সানি, রায়হানুল ওয়াহেদ চৌধুরী, মোহাম্মদ শাহাদাত হুসাইন, মোহাম্মদ ফয়সাল আমিন, সরওয়ার আমিদ, জুয়েল, নাসিমউদ্দিন, নাসির আলী, আলী আহমেদ, আজিজুল হক মাসুম, মহিউদ্দিন হক চৌধুরী, আরও 16-17 জন আইনজীবী, যেগুলা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমি একজন ঢাকা থেকে আইনজীবী এসে মানুষের উপকারের জন্য কাজ করি। তারা আমাকে যখন আমার অ্যাপ্লিকেশনগুলো মুভ করি আমার পিছন দিক দিয়ে দু একজনের ধাক্কা দিয়েছে, আমি জানি না, তবে ওদেরকে দেখলে আমি চিনতে পারবো। আমার কথা হলো, আমরা যারা মানবাধিকার করি, মানুষের সহযোগিতা করি, বলতে পারো যে এটা নিরপেক্ষ, উইদাউট এনি কনসিডারেশন। আমরা অনেক সময় টাকা নিই না, কিন্তু এর পরেও আজকে যদি এটা মুসলমানদের সমস্যা হতো আমি কিন্তু এগিয়ে আসতাম। আমি বলে দিতে পারি 10টি ঘটনা আমি তদন্ত করেছি, সবগুলো মুসলমান। আমার এখনো মনে আছে তাদেরকে গ্যাং রেপ করা হয়েছে, সেই গ্যাং রেপে আমি তদন্ত দিয়ে ওদের অধিকার ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে সেই অবস্থায় তাদেরকে উদ্ধার করেছি। আমার মনে আছে, একটা দুইটা ঘটনা নয়, রাজশাহী, দিনাজপুর, রংপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং আরও অনেক ডিস্ট্রিক্টে করেছি। এটা আমাদের মনের থেকে করি। মানুষের অধিকারের প্রশ্নে আমরা সর্ব জায়গায় বিচরণ করি। এই যে আজকে যে ঘটনাটা হলো অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমি আশা করতে পারি নাই আইনজীবীরা কি করে সন্ত্রাসী করতে পারে, এবং তারা সন্ত্রাসী অবস্থা করে জজ সাহেবকে পর্যন্ত আজকে থ্রেট করছে, ওইটা দেখেন, ওইটা দেখেন, ওইটা নয়, এটা নয়, সেটা নয়, এই সমস্ত কথাবার্তা, যার ফলে জজ সাহেব চেয়ার থেকে উঠে চলে গেছে। উনি আর থাকেননি। তাহলে আমরা কোন দেশে বাস করি? ইট ইজ আমার কনক্লুশন হলো, ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি টু প্রটেক্ট the minority community. That is true. আমি সারা পৃথিবীতে মাইনরিটি আছে, প্রায় সারা পৃথিবীর মাইনরিটি তার আমি একজনে দেখি না। ইন্ডিয়াতে যে মাইনরিটি আছে মুসলমান অনেক আমার বন্ধু মানুষ আছে, তারা তাদের অধিকার দেখে
আমরাও এখানে যারা হিন্দু, আদিবাসী, বুদ্ধিস্ট, খ্রিস্টান বাস করে তাদের জন্য আমরা সেই অধিকারের চেষ্টা করি, অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করি। কিন্তু এই কথা তো কেউ বলতে পারে না আপনাকে ক্ষমা চাইতে হবে। কি কারণে? আমাকে ক্ষমা চাইতে হবে যে একটা আইনজীবী মারা গেছে, নামটা হলো আলো, সেই মারা গেছে, আমরা দুঃখ প্রকাশ করছি, যে কোনো ভাবে হোক মারা গেছে। আমাকে বলতে বাধ্য করাচ্ছে যে কোনো ভাবে নয়, তোমরাই মেরেছ, তার জবাব দিতে হবে। আমি স্টোনিস্ট, এটা কি করে সম্ভব? আমাকে পার্টি বানানো হচ্ছে। আমি যেমন ওই যে চিন্ময় প্রভুর আত্মীয় স্বজন, আমাকে পার্টি বানানো হচ্ছে। তারপর এই কথা কি বলতে পারে বলুন তো? সে বলতেছে যে আমাকে পিছন দিক থেকে আমি শুনেছি, আমার কথাগুলো আসতেছে যে চিন্ময় প্রভু হলো ইস্কন করো, ইস্কনের যারা দালাল যারা, তাদেরকে খতম করো, তাদেরকে এ করো, বিভিন্ন রকমের স্লোগান দিয়ে তারা দেখাচ্ছিল। তো আমার কথা হলো, আমরা দেশে শান্তিপূর্ণ সহাবস্থান চাই, আমাদের টলারেন্স চাই, একে অপরকে যাতে ভালোবাসে। আমি একজন মুক্তিযোদ্ধা, আমি অপর মুক্তিযোদ্ধা নয়, সবাইকে আমরা ভালোবাসি। পুলিশ প্রশাসন আমাদেরকে যথেষ্ট সাহায্য করেছে। আজকে ওদের পুলিশ প্রোটেকশনে আমি বেরিয়ে আসতে পেরেছি। আজকে আমার উপরে হামলা হয়েছে এবং কোর্টের মধ্যে ছিল পুলিশ প্রশাসন, আমাকে প্রোটেকশন দিচ্ছিল। যদি আজকে পুলিশ প্রশাসন না থাকতো তাহলে তো আজকে আমি মনে হচ্ছে আমার জীবন এখানে শেষ ফুরিয়ে যেত। আপনি কি কোনো আক্রমণের শিকার হয়েছেন? আমি আক্রমণের শিকার হয়েছি ভিতরে। যখন আমি ছিলেন আমাকে একটা ঘুষি মেরেছে, এটা তো আক্রমণ। আচ্ছা, শুধু শারীরিকভাবে আক্রমণ নয়, শুধু আমাকে মৌখিকভাবেও আক্রমণ করেছে, তাই না? আমাকে শারীরিকভাবে শুধু আক্রমণ না, মৌখিকভাবেও আক্রমণ করেছে। ইজ ইট ডিউ টু রিলিজিয়াস ফেথ? আমি বলবো এটা আমার ধর্মীয় কারণে এই হামলাটা হচ্ছে। দ্যাট শুড বি স্টপ ইন আওয়ার কান্ট্রি। আমি মনে করি আমরা দেশটা স্বাধীন করেছিলাম একত্রে, মূল্যবোধটা রাখতে হবে। আমরা দেশের ক্ষতি হোক আমরা কোনো কালেই চাইব না। For the protection of the rights of the people of the country, we want solidarity among the people of the country as a whole. এটা আমাদের মূল কথা। ধন্যবাদ। দর্শক, কিছু ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন রয়েছে? এটা তো শুনলেন একজন আইনজীবী, ওখানকার সর্বোচ্চ কোর্টের একজন আইনজীবী, সিনিয়র, দেখতে পাচ্ছেন রবীন্দ্র ঘোষ। উনি চট্টগ্রামে গিয়েছিলেন, ওখানে চিন্ময় প্রভু সহ অন্যদের নামে যেসব মানে সব মামলা টামলা দেওয়া হয়েছে সেসব বিষয়ে আইনি প্রসেস করতে। উনি পরিষ্কার ওনার অভিজ্ঞতা যেটা সেটা শেয়ার করেছেন এই ভিডিওর মাধ্যমে, যে এতটাই ফোর্স করা হচ্ছে অন্যান্য সব আইনজীবীদের তরফ থেকে যে জজ সাহেব তিনি উঠে চলে যাচ্ছেন, এতটাই মানে প্রভাব খাটানো হচ্ছে। এবং উনি ওখানে গেছেন, এমন ভাব দেখানো হচ্ছে উনি যেন চিন্ময় প্রভুর কোনো আত্মীয়, পারলে ওনার বিরুদ্ধে অ্যাকশন হয়ে মানে নিয়ে নেওয়ার মতো একটা অবস্থা। অ্যাকশন বলতে কি, মারধর ইত্যাদি। তবে উনি একটা কথা বললেন যে আজকে পুলিশের লোকজন মানে অ্যাক্টিভলি ছিলেন বলে বেঁচে গেছি, নাহলে হয়তো মেরেই ফেলা হতো। দেখুন, পুলিশের আমি এই যাওয়ার এই কথাটা উনি বলে ফেললেন, পুলিশের লোকেরা ওনাকে বাঁচিয়েছেন। আমি জানি না সেই পুলিশ যারা ওনাকে বাঁচিয়েছেন তারা আবার বাঁচবেন কিনা। পুলিশের প্রশংসা করলে আবার মুশকিল আছে, সবাই তো টার্গেট। এখানে তো হচ্ছে যে যারা যারা সমর্থন করবেন চিন্ময় প্রভু বা ওনাদেরকে, যারা আইনজীবী মানে যারা আইনি লড়াই লড়বেন তারাও টার্গেট হয়ে যাচ্ছেন, তাদেরকেও সব দালাল ইত্যাদি বলা হচ্ছে। আবার যদি তাদেরকে বাঁচানোর চেষ্টা করেন পুলিশের কেউ কেউ, আমার মনে হয় পুলিশকেও টার্গেট করে নেওয়া হবে। সবাই তো খারাপ না, পুলিশ প্রশাসনে যারা আছেন সবাই কি খারাপ, কিন্তু ডিরেকশনটা আসছে খারাপ জায়গা থেকে। ফলে যারা থাকেন নিচতলায়, যারা কাজ করেন, তারা ডিরেকশন পালন করতে বাধ্য হন। তো যাই হোক, যারা ছিলেন পুলিশের লোকেরা বাঁচিয়ে দিয়েছেন ওনাকে, নাহলে উনি বললেন যে মনে হয় আমি যা শুরু হয়েছিল হামলা হয়ে যেত। হামলা বলতে ধাক্কা তো মেরেইছেন, তারপরে মানসিকভাবে মৌখিকভাবে নানান সব মন্তব্য করা হয়েছে, ক্ষমা চাইতে হবে ইত্যাদি ইত্যাদি। মানে লড়তে দেওয়া হবে না চিন্ময় প্রভু এবং তিনি সহ আরো যাদের নামে সব মামলা দেওয়া হয়েছে,
এইসব বিষয়ে আইনি প্রসেস যেটা, সেখানে কোনো আইনজীবীকে দাঁড়াতে দেওয়া যাবে না, ওই দিনরাত ওই কাস্টডিতে রেখে দিতে হবে, এই হচ্ছে ব্যাপার। মানে এতটাই জোর জবরদস্তি। উনি বলছেন যে এইরকম দেখিনি। আমি এসছিলাম আইনজীবী হিসেবে, যেটা বলার চেষ্টা করলেন, আমি মুসলিমদের হয়েও কাজ করেছি। আমি হিউম্যান রাইট কমিশনের একটা কি পদে বললেন না, কি সংগঠন, মানে এইসবের ক্ষেত্রে কাজ করতে গিয়ে আমরা ধর্ম দেখি না, কাজ করেছি। পয়সা করিয়ে সব জায়গায় নেই সেটাও না, কাজ করেছি মানুষের মৌলিক অধিকার রক্ষার জন্য। কিন্তু এর কোথায় রয়েছে আমরা, মানে এটা কি হয়েছে, এটা কি হয়েছে দেশটার অবস্থা? এই হচ্ছে আইন শৃঙ্খলা। আমি এসছি, আমাকে এইভাবে ঘিরে ধরে এইসব চলবে। নাম তো কয়েকটা বললেন, আপনার নামগুলো তো শুনলেন। ভয়ঙ্কর অভিজ্ঞতা। একজন সিনিয়র অ্যাডভোকেট যদি এই রকম অভিজ্ঞতা মানে তার হয় আর কি, ঢাকা থেকে গিয়ে চট্টগ্রামে, তো বুঝুন তাহলে ওখানে কি চলছে। তার মানে কেন ওই 2 তারিখ চলে গেল, 2রা জানুয়ারি পরবর্তী হিয়ারিং, কোনো আইনজীবী দাঁড়াতে পারেননি। তো পরিষ্কার এরকম সিনিয়র একজন অ্যাডভোকেট, দীর্ঘদিন আইনি বিষয়ের সঙ্গে যুক্ত, দেখি বুঝতে পারছি। যদি তার এইরকম অভিজ্ঞতা হয়, তাহলে তো মানে ওই মানে বোঝাই যাচ্ছে যে চিন্ময় প্রভুর জামিনের দিনে কি হয়েছে। মানে কোনো স্কোপ দেওয়া হচ্ছে না যে আইনি প্রসেস চলবে, ওনার জামিনকে এগিয়ে আনার জন্য অ্যাপিল, মানে জামিনের শুনানির বিষয়কে এগিয়ে আনার জন্য যে একটা অ্যাপিল করা হবে, কোনো জায়গা নেই। আরে জজ সাহেব যিনি আছেন, তিনি সিদ্ধান্ত নেবেন এগিয়ে আসবে কি আসবে না, জামিন হবে কি হবে না। সেই জায়গায় পৌঁছানোর আগেই কেন আপনারা এত বাধা দিচ্ছেন, আর আপনারা সব ডিরেকশন দিচ্ছেন, ফোর্স করছেন। এই স্বাধীন বাংলাদেশ, এই স্বাধীন বাংলাদেশ। এখন তো প্রশ্ন তৈরি হয়ে গেছে, অনেকেই প্রশ্ন তুলছেন, এই স্বাধীন বাংলাদেশ যেখানে আইনের কোনো শাসন থাকবে না, একজনের যার মানে ন্যক্কারজনক, যার বিরুদ্ধে অভিযোগ থাকে, তার ক্ষেত্রেও যদি অন্য কোনো আইনজীবী না দাঁড়াতে চান, তো সরকারি ভাবে আইনজীবী দেওয়া হয়। লিগাল এইডস ফোরাম টোরাম আছে না আমাদের, তো এখানে তো হয়। আমি তো আগেই বলেছি, আজমল কাসাব ওই রকম একটা, যাকে একেবারে ডিরেক্ট ভাবে মানে ঘটনাস্থল থেকে ধরা হয়েছিল, তখনই মানুষ জেনে গেছিলেন যে একেবারে জঙ্গি। তারপরেও তার হয়ে আইনজীবী দাঁড় করানো হয়েছিল আমাদের দেশে বিচার ব্যবস্থার সময়। বড় বড় ক্রিমিনাল জঙ্গি ধরা পড়ার পরে তাদের ক্ষেত্রে আইনজীবী দেওয়া হয়েছিল। রেপ, খুন, মার্ডার যেগুলো হয়, তাদের ক্ষেত্রে আইনজীবী দাঁড় করানো হয়। যখন কোনো আইনজীবী নিজের উদ্যোগে দাঁড়াতে না চান, তখন আদালত ঠিক করে দেয়, এবং লিগাল এড যেসব আছে না, সেখান থেকে সরকার ঠিক করে দেয়, সরকারকে দিয়ে আইনজীবীকে দেওয়ার কথা বলা হয়। আমি জানি না মানে এটা কি চলছে বাংলাদেশে। এরপরেও বলবেন যে আমাদের এখানে আইনের শাসন রয়েছে, এরপরে বলবেন যে ওখানে সব ঠিক আছে, সব মিথ্যা রটনা, মিথ্যা মানে সব খবর টবর করছে ভারত থেকে। এখনো বলবেন? এই মানুষটি সিনিয়র মানুষ, উনি তো ওই চট্টগ্রামে মানে বাংলাদেশে বসে কথাগুলো বললেন, ওনার অভিজ্ঞতার কথা। সব মিথ্যা কথা বলছেন, সব ভুল কথা বলছেন, সব বানানো কথা বলছেন, সব বানানো কথা। আমরা এখান থেকে যে বলছি যে আইনের কোনো শাসন নেই, সব ওই মানে ওই কি বলে কুৎসা, সব কুৎসা রটানো হচ্ছে এখান থেকে, মিডিয়া রটাচ্ছে। এই মানুষটি যেভাবে আজকে ব্যাখ্যা দিয়েছেন, এরপর আর কি বুঝতে বাকি থাকে? উনি যা বিবরণ দিয়েছেন, এরপর আর বুঝতে কি বাকি থাকে আমি শুধু ভাবছি। ভয়ঙ্কর অভিজ্ঞতা। ওই কিছু পুলিশের আজকে অ্যাক্টিভ রোল ছিল বলে আমার মনে হয় তারাও ব্যক্তিগত উদ্যোগই নিয়েছেন যে একটা মানুষকে মেরে ফেলা হবে। কিন্তু মানে ইউনূস সরকার যদি চাইতো যে সবকিছু আইনের সিস্টেমে চলবে, তাহলে তো এইসব হতো না। ওনার এই অভিজ্ঞতা যেটা হয়েছে, ওটাও তো হতো না। শুধু বেঁচে ফেরাটা না, কেন এরকম বাধা কেন দেওয়া হবে, ওটাও তো বন্ধ হয়ে যেত যদি সরকার পক্ষ অ্যাক্টিভ থাকতো আইনের ব্যাপারে, ইত্যাদি ব্যাপারে, বা ওখানকার টোটাল যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে সিস্টেম যদি অ্যাক্টিভ থাকতো, এরকম অভিজ্ঞতার সম্মুখীন কেন হতে হবে? তার মানে অবস্থা খারাপ, এখনো খারাপ অবস্থাতেই রয়েছে বিষয়টা। আমি জানি না ওখানকার সংখ্যালঘুদের কি অবস্থা হবে, বিশেষ করে যাদের নামে মামলা সব দেওয়া হয়েছে, মিথ্যে মামলা। জানি না তারা কবে মুক্ত হবেন, চিন্ময় প্রভু কবে মুক্তি পাবেন, জানি না। খুবই ভয়ঙ্কর অবস্থা। দর্শক বলবেন, আর একটু শেয়ার করে দেবেন তো। অনেকে এখনো ফুটানি করছেন আমরা নাকি সব মিথ্যা কথা বলছি, ফুটানি করছেন, আমরা নানান সব কথা বলছেন, তো আপনারা তো শুনছেন। একটু শেয়ার করে দেবেন যে এই মানুষটি, এই বয়সের মানুষটা মিথ্যা কথা বলছেন। উনি তো ভারতে বসে বলছেন না, বাংলাদেশে নিজের মাটিতে ওখানে নিজের দেশে বসে বলছেন কথাটা, মিথ্যা কথা বলছেন। শেয়ার করে দেবেন, যেমন ইউনূসের কান পর্যন্ত যায়, এটা চোখে যেন, নজরে যেন পড়ে।
যে আপনি ব্যাখ্যা দিন এই মানুষটির যে অভিজ্ঞতা হয়েছে সেই বিষয়ে ব্যাখ্যা দিন। উনি তো আইনজীবীদের নাম বলে দিয়েছেন, যারা যারা সমস্যায় ফেলার চেষ্টা করেছেন, নাম পর্যন্ত তো বলে দিয়েছেন। অ্যাকশন নিন এবার। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।